Truth FM. The night comes alive with Graminphone. তো চলে যান সেখানে। আমরা চলে যাব আপাতত এখন যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব আমাদের আজকের প্রথম অতিথির কাছে। চমৎকার একটা ঘটনা, অন্যরকম একটা ঘটনা শুনতে। আসসালামু আলাইকুম, আমার নাম এস আহমেদ বিতান। আপনারা হয়তো চিনবেন, আগেও আমি বলেছি আমি আসছি এয়ারপোর্ট দক্ষিণখান প্রেমবাগান থেকে আসছি। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আমি তো আজকে যে কাহিনীটা বলবো আমার জীবনের একটা বাস্তব কাহিনী। তা আমি এখন আমার গল্প আরম্ভ করছি। কাহিনীতে গল্প না, এটা ঘটনাটা বলছি আমি। ঘটনাটা হচ্ছে আমি তখন 9-10 ছাত্র ছিলাম, মনে নাই, স্বাধীনের পরে 72 সালের ঘটনা। তা আমি একটু দুষ্ট টাইপের, ডানপিটে টাইপের থাকা, আব্বার অতি শাসন আমি সহ্য করতে পারছিলাম না আর কি। তো মনে মনে সিদ্ধান্ত নিলাম বাড়ি থেকে পলাবো, কিছুদিন বাইরে থাকবো। তা চিন্তা করলাম আমার ফুপু আম্মার কাছে যাব। ফুপু আম্মা আদর করতেন আমার খুব বেশি ছোটবেলা থেকে, সেই জন্য আমি বেশি ফুপু আম্মার বাসায় আমি চিন্তা করলাম যাবো। আমার ফুপু যান সৈয়দপুর চাকরি করতেন, সেই সুবাদে ওখানেই ফুপু আম্মা থাকতেন। তো আমি সিদ্ধান্ত নিলাম যে ওখানেই যাব। পরে অনেক স্টেশনে যে অনেক প্রতীক্ষার পর ট্রেন আসলো। ট্রেনে কুষ্টিয়া শহরে নামলাম। নেমে ওখান থেকে ভেড়ামারা যাইতে হবে, ভেড়ামারা থেকে সৈয়দপুর ট্রেন পাওয়া যাবে। তো আমি কুষ্টিয়ার থেকে ভেড়ামারা পৌঁছালাম রাত 8টা বাজে। তখন ভেড়ামারা যে স্টেশনে গেলাম, যে শুনি ট্রেন আর নেই। আবার পরের দিন সকাল 8টায় ট্রেন। আচ্ছা, সিদ্ধান্ত নিলাম কি করবো এখন, তাইলে এত রাত, এত বড় রাত্রে কোথায় থাকবো আমি। তো স্টেশনে মনে করলাম হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে একটু ঘুম পাইলে তারপর রাতটা কাটাবো। কিন্তু ওইখানে ভাসমান মানুষ আর নোংরা ময়লা এত বেশি যে ওই জায়গা মানে নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা ছিল না। তারপরে চিন্তা করলাম মসজিদে যাব, মসজিদে ঘুমাবো। মসজিদে গেলাম, পাশে একটা মসজিদ, যাই দেখি মসজিদে তালা দেয়া। উনি খাদেম বললেন যে এই জায়গা থাকতে পারবে না তুমি বরং ওই 1 কিলোমিটার, তখন 1 কিলোমিটার ছিল না, মাইল ছিল, যে মাইলটা খানিক দূরে যাও, পশ্চিমে যায় নদী আছে, নদীর ধারে একটা ছাপড়ার মসজিদ আছে, টিনের ছাপড়া বারান্দা, ওখানে অনেক লোক ঘুমায়, তুমি ঘুমাতে পারবে, যাও। পরে আমি চিন্তা করে রওনা দিলাম। 1 মাইল বেশি দূর না গ্রামে আমাদের কাছে। তখন হাঁটা দিলাম, মাঝপথে যে দেখি যে একটা মাদ্রাসার সামনে যথেষ্ট ভিড়, মানুষজন গেটে। তো কৌতূহল হলো, গ্রামের ছেলে প্রথমে যায়, যেটা দেখি সেইটাই দেখতে ইচ্ছে করে, ওইটাও গেলাম ছুটে। যে কি হয়েছে ভাই? একজন বললো যে একটা ছাত্র মাথায় ফ্যান পরে মারা গেছে। মাথার উপর ফ্যান পড়ছে উপর থেকে, স্টাডি অবস্থায়, তখন পড়াশোনা করছিল। তখন বাজে কত হবে, রাত 10টা হবে। ছেলেটা পড়াশোনা করছিল, উপরের থেকে ফ্যান পরে তার মাথার উপর পড়ে, মাথাটা থেতলে টেবিলের উপর, বইয়ের উপর পড়ে আছে মাথাটা, আর ফ্যানটা পাশে পড়ে আছে। পরে গেলাম, আমি দেখতে যাই, দেখলাম আসলেও তো তাই, ছেলেটা মারা গেছে, কিন্তু মাথার উপর ফ্যানটা পড়ছে, কিন্তু কোনো রক্ত নাই, বইয়েও কোনো রক্ত নাই, গিলো সিটে সাটে পড়ে আছে, কিন্তু রক্ত নেই, আর ফ্যানটা পাশে পড়ে আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ফ্যানটা ন্যাচারালি খোলে নাই, কোনো স্ক্রু নাট বল্টু খোলে নাই। মনে হচ্ছিল কোনো একটা মানুষ কোনো কিছু একটা হাত দিয়ে খুলে বেঁকা করে ওইটা ওর মাথার উপর ফেলছে ইচ্ছা করে, এমন বোঝাই যাচ্ছিল পরিস্থিতিটা পুরা। ওটা দেখলাম, দেখে আশ্চর্য লাগলো। তারপর বইয়ের দিকে তাকায় দেখলাম যে বইটা অতি পুরনো একটা বই, অনেক প্রাচীন কালের বই। বইটার ভাষাও স্বাভাবিক, ইংরেজি, বাংলা, উর্দু কোনো ভাষায় না, দুর্বোধ্য একটা ভাষা। ওইটা আমাদের দ্বারা মনে হয় কারোর দ্বারা পড়া সম্ভব না। ওই অবস্থায় দেখে আমি বের হয়ে গেলাম। তা বের হয়ে যাচ্ছি সেই মসজিদের দিকে, ক্লান্ত শরীর তখন আমার। ধীরে ধীরে যাচ্ছে আর চিন্তা করছে যে ঘটনাটা কি। গ্রামের মানুষগুলো তখন তো ওইটা একটা গ্রাম্য শহরতলি শহর,
অত মানুষগুলো গ্রামের, এরা এত কিছু তো জানে না। কিন্তু আমার মনে দোলা খাচ্ছিল, আমি অনেক ডিটেকটিভ বই, অনেক মিস্ট্রিয়াস বই পড়ছি। আমার অতএব আমার এই জিনিসটা নিয়ে আমার একটা কিউরিসিটি ছিল, তখন ঘুরপাক খাচ্ছিল। আমি কিউরিসিয়াস ছিলাম যথেষ্ট। তারপর যায় মসজিদে শুয়ে পড়লাম, হাত মুখ ধুয়ে মসজিদের বারান্দায় শুয়ে পড়লাম। তারপর শুয়ে পড়লে দেখলাম যে কোনো লোকজন নাই বারান্দা, একটা ফকির, বৃদ্ধ ফকির শুয়ে আছে। তো যাই হোক, একটু ভয়টা আমার কাটলো যে যাক, একজন আছে, ঘুমাচ্ছে, একজন বৃদ্ধ হইলো পাশে পাইছে। আমি নিশ্চিন্তে শুয়ে আছি, ওটা চিন্তা করছে, ঘুম আসছে না, কোনোভাবেই ঘুম আসতে পারছে না। ওই চিন্তায় শুধু, এটা আমি কি দেখলাম, এত আশ্চর্য ব্যাপার, এইরকম একটা মিস্ট্রিয়াস ঘটনা। তারপরে ঘন্টা খানেক থাকার পরে, ঘন্টা 2 থাকার পরে আমি কই না, যে ব্যাপারটা স্বাভাবিক না, আরো চিন্তা করে বের করলাম। আমি যাই, অল্প একটু রাস্তা তো, আবার যাই দেখে আসি কি অবস্থা। আবার মাদ্রাসায় গেলাম, তখন রাত অনেক হয়ে গেছে, মানুষজন আর খুব একটা নেই, 2-4 জন মানুষ ওই জায়গায় ঘোরাঘুরি করছে। জিজ্ঞেস করলাম যে লাশটা ছিল, কি হয়েছে পরে লাশটা? কয় লাশটা পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কেউ নিয়ে গেছে নাকি? কয় না, কেউ নিয়ে আর কেউ দেখে নাই। আমাদের মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সাহেব খুব এটা নিয়ে খুব চিন্তিত আছেন। হ্যাঁ, লাশটা পাওয়া যাচ্ছে না, ঘর খালি, লাশ নেই, বইটা নেই। হ্যাঁ, আর সবচেয়ে ব্যাপার হলো ওই ছাত্রটা একাই থাকতো একটা রুমে, অন্যান্য রুমে যদিও 2-3টা করে ছাত্র থাকতো, তো ওই ছেলেটাও একাই থাকতো, ওখানে একাই স্টাডি করতো, মাদ্রাসায় পড়তো। তা লাশ পাওয়া যাচ্ছে, ওই প্রিন্সিপাল সাহেব উনি একটু চিন্তার ভিতর পড়ে গেছেন, উনি ছোটাছুটি করছেন যে জিডি করবেন, থানায় যাবেন, মানুষজন ডাকবেন, এইরকম সিদ্ধান্ত নিচ্ছেন। পাওয়া যাচ্ছে না, কোনোভাবে খোঁজাখুঁজি করা হয়েছে অনেক। তারপরে ফিরে আসা হইলো, আমি ফিরে আসলাম, আসে লাশটা পাওয়া যাচ্ছে না। এটা তো আরো মিস্ট্রি আছে, এটা লাশটা কোথায় গেল, তাইলে কোথায় যাইতে পারে? আমি তো দেখলাম লাশটাও স্বাভাবিক ছিল না, একটু বামন আকৃতির লাশটা ছিল, একটু খাটো ধরনের, পিগমি যেরকম বলে না, ছোট ছোট মানুষ, এরকম স্বাভাবিক আমাদের মতো মানুষ ছিল না, আমি তখনই দেখেছি। তারপরে আমি আসলাম, আসার পরে ওই ফকিরটার পাশে শুয়ে পড়লাম, দেওয়াল ঘেঁষে। আমাদের অপোজিটে ঠিক দেওয়ালের সাথে ছিল একটা কফিন, খাটিয়া, লাশ দাফন করার জন্য। প্রত্যেকটা মসজিদেই থাকে, আপনারা দেখতে পাবেন। তা আমি ওই দিকে তাকাচ্ছিলাম আর একটু ভয় লাগছিল খাটিয়ার দিকে, এমনি কেন যেন। তারপর বেশ ঘন্টা 2 পরে একটু তন্দ্রা মতো আসছে, চোখ বোঝা ভাব, ঘুম আসছে। ঠিক তখন চোখ বোঝা অবস্থা আমি বুঝতে পারলাম যে আলো হয়ে গেছে পুরা ঘরটা, পুরা বারান্দাটা আলো। তাড়াতাড়ি চোখ তাকায় দেখে যে ঘুমটা দিয়ে, সাদা কাপড় দিয়ে বেশ কিছু খাটো খাটো মানুষ, হ্যাঁ, চোখগুলো জল করে জ্বলছে। তারা 4 জন যায়, ওই খাটিয়াটা উঁচা করলো, কাঁধে নিল, কাঁধে নিয়ে বেরোইলো দেখলাম, বেরোইতে তাকাই দেখে যে বাইরে আরো 7-8 জন ওরকম খাটো মানুষ, আর একটা অমন ছোট ওই লাশ, সাদা কাপড় দিয়ে মোড়ানো, কাফন পরানো অবস্থায়। তারপর নেওয়ার পরে ওই লাশটা আমি কোন রকম দেখতেছি, ভয়েতে যাওয়ার কোনো, পালানোর কোনো সুযোগ নেই, ওরা সব একেবারে গেটের সাথে। পরে আমি কোন রকম দেখে একটু পরেই দেখা গেল যে কর্পূরের গন্ধ আসছে আর আগরবাতির গন্ধ আসছে, সেন্টে ভরে গেছে, মুহু সেন্ট বেরোচ্ছে। তখন আমি কি করব, আমি শুনে আমি জিনিসটা তখনও আমি ঠাহর করতে পারি নাই যে আসলে কি হচ্ছে, এগুলো কি দেখতেছি আমি। তারপরে ওইটা সবাই ওইটা রাখার পরে জানাজা পড়াইলো, জানাজা পড়া 4 জন কাঁধে নিয়ে ওই যে গোরস্থানটা ছিল না আসতে, আমি যে গোরস্থানটা দেখতে পেলাম, পাবলিক গোরস্থান, ওইটার দিকে যাচ্ছে, উত্তর দিকে। আমি আসার পথে ওইটা দেখছি, গোরস্থানটা ওই দিকে চলে গেল। তখন আমার আর বুঝতে বাকি হচ্ছিল না যে এই জিনিসটা স্বাভাবিক না, কোনো অশরীরী স্পেকটারিক ব্যাপার হবে। তখন আমি চুপচাপ শুয়ে আছি,
একটু পরে আস্তে 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 আমি ঘুমের ঝুল আসতে ওই চিন্তা করছি যে কি করা যায়, এখন কি করব। আমি ঘুম শেষ আমার। এমন করতে করতে সময়টা কখন যে পার হয়ে গেছে আমি জানি না। একটু পরে মোটামুটি নামাজের সময় আজানের সময় হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব আসলেন, আসে আমার ধমকের সুরে উঠাইলেন। আমি শুয়েছিলাম, উঠাইলাম, এই ছেলে ওঠো। হ্যাঁ, আমি উঠলাম। কি হয়েছে হুজুর? কই খাট বাইরে নেছো কেন? কি হয়েছিল তোমাদের খাটে? এই যে তখনও খাটে ছোট ছোট 4 আগরবাতি জ্বলছিল, একেবারে শেষ পর্যায়ে আগরবাতি, এবং পানিও ছিল, কর্পূরের গন্ধ বেরোচ্ছিল খাটিয়া দিয়ে তখন আমি বললাম, হুজুর এটা আমি কিছু করি নাই, আপনি আমার কথা শুনুন, পুরা জিনিসটাই আমি দেখছি, পুরা ব্যাপারটা আমি দেখছি, এই ব্যাপার। তখন আমি বলতে গেলাম, বলার পরে বললো, আচ্ছা ইমাম সাহেব আসলে তুমি বলবা। বলতে বলতে ইমাম সাহেব এসে গেলেন। আমি বলতে গেলাম, ইমাম সাহেব বললাম, আচ্ছা তুমি নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নাও তাড়াতাড়ি আমাদের সঙ্গে, তারপর শুনবো। উজু করে নামাজ পড়ে নিলাম ওনাদের সঙ্গে। নামাজ পড়া শেষে মুসল্লিরা সবাই যার যার বাসায় চলে গেলেন। ওনারা 2-1 ছিল আর কি দাঁড়ানো বাইরে। সামনে ইমাম সাহেব বললেন যে কি ঘটনা, এবার তুমি বলো। তখন আমি বললাম যে লাশটা এমন দেখলাম আমি, খাটো কিছু মানুষ, চোখগুলো জ্বলছিল, পুরো আগে যা বললাম পুরা ঘটনাটা ইমাম সাহেবের কাছে আমি বললাম। বলার পর ইমাম সাহেব বললেন যে ঠিকই আছে। এই রাত্রি আমার কাছে ওই মাদ্রাসার থেকে প্রিন্সিপাল ওই পিয়ন পাঠাইছিলেন আমার কাছে বাসায়, যে লাশটা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো ওই পিয়ন এটা আমি রাত্রি খবরটা পাইছি, আমি অনেক রাত্রে। তো যাই হোক, তুমি করো, কোন দিকে নেছে লাশটা, চলো তো দেখি যাই। খাটিয়া নিয়ে তো গোরস্থানের দিকে আমি দেখাইলাম। ওনারা আমাদের পিছ আসলেন, আমি আগে যাচ্ছি, ছোট মানুষ। যাই গেট দিয়ে ঢুকলাম, গোরস্থানের গেট দিয়ে ঢুকেই দেখি যে ডাইন হাতে একটা কাঁচা কবর, সদ্য কবর দিয়ে কেবল 1 ঘন্টা 2 হলো কবর দিছে, কাঁচা ছোট্ট একটা কবর। হ্যাঁ, দেখে আমি বুঝতে পারলাম। আমি বললাম, হুজুর আমার মনে হচ্ছে, মানুষটা দেখে মনে হচ্ছিল কবরটা এটাই কবর ডান পাশে। হ্যাঁ, তো উনি কবরের কাছে গেলেন, যাই দাঁড়ায় বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমি জিনিসটা বুঝতে পারছি, আমার আর কিছু বোঝানো লাগবে না, এখনই আমি মাদ্রাসায় খবর দিচ্ছি। উনি তো মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব খুব ব্যস্ত হয়ে গেছেন, উনি থানায় মনে হয় ডায়েরি করছেন। ওনারা আমি খবরটা পাঠাই দিচ্ছি লোক দিয়ে, যে লাশ এটাই, ঘটনা এটাই, তুমি কি থাকবা এখানে, একটু বলবা পুরা কাহিনীটা। আমি বললাম, হুজুর আমার তো 8টার সময় ট্রেন, আমি সৈয়দপুর যাব, আমার কাছে খুব একটা টাকা পয়সা নেই, আমি তো দেরি করতে পারছি না। হ্যাঁ, আমি আপনার কাছে যে কাহিনীটা বললাম এটা আপনি কাইন্ডলি বলে দিয়েন। তাই করে আমি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে কাকতালীয় ভাবে আমি ওই ভেড়া মারাতেই 14-15 বছর পরে বিয়ে করলাম। আমি বিয়ে করার পরে ব্যাপারটা আমি ভুলে গেছিলাম। পরে একদিন আমার বউয়ের কাছে আমি বললাম যে চলো তো যাই দেখি একটু ওই নদীর পাড়ে ওই দিকে খলসেকুণ্ডর ওই লাইনে, আল্লাহর দরগার ওই লাইনে একটা গোরস্থান আছে, ওই গোরস্থানের ওই জায়গা যাবো। তুমি গোরস্থানের পাশে যাই কি করবা? তখন আমি বউয়ের কাছে লজ্জাতে পুরো কাহিনীটা বলছিলাম না আর কি, যে একটা ভদ্রলোকের ছেলে মসজিদে শুয়া টুয়া, এখন বউ হয়তো মাইন্ড করবে, স্মার্ট মেয়ে, শিক্ষিত মেয়ে, এটা হয়তো মাইন্ড করবে, সেই কারণে আমি লজ্জাতে বলছিলাম না। পরে গোরস্থানের ভিতর ঢুকলাম, ঢুকে বউ দাঁড়াইছিল পাশে, আমার স্ত্রী পিছনে, যে না আমি ঢুকবো না, আসো না দেখে একটা জিনিস দেখাই তোমার। পরে আসলো, পরে ওই গোরস্থানটা কি দেখলে? ওই কবরটা। হ্যাঁ, কবরটা আমি দেখলাম। হ্যাঁ, বলো তো ঘটনা কি? তখন আমি বললেন যে না, এটা এখানেই থাক, এটা আমি বলবো না তোমার কাছে, তবে ঘটনা ঠিকই। এটাই ছিল আমার আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ।